যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে বিশ্বাস করি, ভালোবাসি, আপনি ৭২-এর সংবিধানে যান, ৭২-এর সংবিধানে কিন্তু এই কোঠা ছিল না। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের যারা লেখাপড়া বাদ দিয়ে, ইউনিভার্সিটি স্কুল কলেজ বাদ দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা পড়তে পারে, তাদের একটা সুযোগ দেওয়া হয়েছিল। সেটা কিন্তু এই 30% কোঠা ছিল না। আজকে যে ইয়াং ছেলেরা আছে তাদের কাছে সারা বাংলাদেশের 99% লোক তাদের সাথে, কারণ তাদের বাপ মা কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, কোথায় কোঠা, কোথায় ঘোষ, কোথায় অমুক, কোথায় তমুক দিয়ে তারা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তাদের পরিবারে একটা গার্জেনকে যারা কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, তাদের বাপ মা ওই ঢাকা মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে সিট না পাই ওই রাস্তার মধ্যে তারা কাকুতি মিনতি করে মারা যাচ্ছে। একটা ইয়াং ছেলে চোখে চোখে দেখছে, একটা ওষুধ কিনে দিতে পারছে না। সেই দেশে আন্দোলন ছাড়া কোনো উপায় আছে? আদালত সবসময় রাষ্ট্রের কাজেই ব্যবহার হয়। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো যেখানে বাংলাদেশের মানুষের অনুভূতি, যেখানে বাংলাদেশের মানুষের অতি বেঁচে খাওয়ার কথা শিক্ষিত হচ্ছে প্রতিদিন, সেই শিক্ষিত যারা দেশটাকে ভালোবাসে, দেশের জন্য কিছু করতে চায়, সেখানে একবার কোঠা উঠে গেছে আন্দোলন করার ফলে, সেইটাকে আবার পুনঃস্থাপন করলো। সেই আদালতের প্রতি শ্রদ্ধা আপনি কিভাবে একজন আইনজীবী হিসাবে সাধারণ মানুষের কাছে কিভাবে উপস্থাপন করবো? তো মুক্তিযুদ্ধ আজকে 53 বছর হয়ে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের একজন বন্ধু বললেন যে 69-এর আন্দোলন যদি না থাকতেন তাহলে উনি কিন্তু জেল তো দূরের কথা, আমাকে কিন্তু ফাঁসি দেওয়া হতো 32 জনকে। তারা এই জন্যই কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলা করেছিল। সেই 69-এর আন্দোলনের বিনিময়ে কিন্তু তারা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এখন পৃথিবীর ইতিহাসে শুধু রাষ্ট্রযন্ত্র না, রাজা বাদশাহ থেকে আরম্ভ করে মধ্যযুগ বলেন, আদিম যুগ বলেন এবং বর্তমান যুগ বলেন, রাষ্ট্রযন্ত্র সবসময় সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে এই বিচারবাদকে। আমি ইতিহাস থেকে বলছি। তো আজকে আমার অধিকার, যেখানে আমি প্রতিনিয়ত এগ্রিপ্ট হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেখানে কেন কোর্ট আসবে? কোর্ট আসবে বঞ্চিতদের পক্ষে। স্বাধীনতার 53 বছর পরে এবং মাননীয় প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা যেখানে এই কোটা বাতিল করে দিয়েছেন, সেখানে তার আমলে আবার সেই প্রজ্ঞাপনকে একজন চ্যালেঞ্জ করে আসলেন, আর মহামান্য হাইকোর্ট সেটার আদেশ দিয়ে দিলেন। আর এই না খাওয়া একজন কৃষকের সন্তান, একজন রিক্সা শ্রমিকের সন্তান, যে ভাই সারাদিন পরিশ্রম করে যে ভাইকে মানুষ করলেন, সে একটা চাকরি পাবে। এখনো বাংলাদেশের সরকারের চাকরি, সরকারি কিছু প্রতিষ্ঠান যেমন ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক স্কুলগুলো, জেলা, এগুলোর কাছে আমাদের কিন্তু অত্যন্ত লোভনীয় জায়গা, যেখানে যদি আমি চান্স পেতাম, এখানে যদি আমার সন্তানকে পড়াতে পারতাম, সেই জায়গাটা, সে বিশ্বাসটা কিন্তু আছে। তো প্রত্যেকটা নাগরিকের এই বিশ্বাসটা থাকাটাই কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় ক্রেডিট মনে হয়। সেই স্বাধীনতা 53 বছর পরে এক জায়গায় এই মাননীয় প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা কোঠা বাতিল করে দিলেন, আবার তার আমলে একজন এসে এগ্রিপ্ট হলেন, এবং সেই ক্ষেত্রে আবার সরকার সেখানে, সেটা তো সরকার আমরা দেখি যে হাইকোর্ট একটা আদেশ দেওয়ার সাথে সাথে সেটা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার যে সেটাকে অ্যাপ্লাই করে, চেম্বার জাজ যদি মনে করেন সেটা স্টে করার মতো স্টে করে দেন। এখানে কেন দিলেন না? যে এখানে মানুষের স্বার্থের সাথে সম্পৃক্ত। 53 বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে 5% শিক্ষিত, কিন্তু এরাই কিন্তু দুর্নীতির সাথে জড়িত, তখন কিন্তু শিক্ষিত ছিল না। এখন কিন্তু এই 95% শিক্ষিত হয়েছি। কোঠা কাদের জন্য? যখন একটা অনগ্রসর কাউকে তুলে নিয়ে আসার জন্য, যেমন আমাদের মা বোনদের আগে শিক্ষার দিকে আসতেন না, তাদের যদি একটা কোঠা দিয়ে তাদের যদি একটা চাকরিতে ব্যবস্থা অনগ্রসর থেকে অগ্রসর করা যেত, সেটা পাহাড়িয়া কিছু অঞ্চল, আমাদের মধ্যে এখনো অনেকেই আপনার মেন্টাল প্রতিবন্ধী হয়, বিভিন্ন প্রতিবন্ধী আছে, তাদেরকে একটা সম্মান, একটা জায়গার জন্য কোঠা থাকতে পারে। কিন্তু ইন জেনারেল 30% মুক্তিযোদ্ধাদের জন্য কথা, আমাদের যে রহমতুল্লাহ সাহেব যেটা বলেছেন, আমি ওনার সাথে একদম 100% একমত হয়ে বলতেছি, এটা আসলে কোঠা না। যারা মুক্তিযুদ্ধকে সম্মানের কথা বলছে, বেসিক্যালি তারা মুক্তিযুদ্ধকে ডিসক্রিমিনেট, অসম্মানের জায়গায় স্থান করছে এই ম্যাস পিপল, সাধারণ মানুষের কাছে। আজকে সাপোজ ধরেন আমি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, স্বাধীনতাকে ভালোবাসি, বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত, এখনো যদি বাংলাদেশের উপর কোনো আক্রমণ আসে হয়তো আমি সবার আগে সেখানে দাঁড়াবো। কিন্তু আজকে কোঠার কারণে আমি মেধাবী হওয়া সত্ত্বেও আপনি চাকরি থেকে চাকরি পেলাম না। আর যে ছেলেটা মেধাবী না, তারপর সে চাকরিটা পেয়ে গেল, আমার কতটুকু ওখানে বিশ্বাস থাকবে? বাংলাদেশের জন্মের ইতিহাস কিন্তু বৈষম্য থেকে ইতিহাস। আমরা ছোটবেলায় আমাদের দাদাদের কাছ থেকে শুনেছি, আমাদের গার্ডিয়ানের কাছ থেকে শুনেছি, কেন পাকিস্তান থেকে আমরা বেরিয়ে আসলাম। পাকিস্তান তো মুসলিম ছিল, মুসলিম একটা সম্প্রীতি। তখন আমাদের সামনে বলা হতো পাকশিতে একটা পেপার মিল ছিল, সেই পেপারটা বাংলাদেশে হতো, বাংলাদেশের পার্টি। আমাদেরকে সাধারণভাবে মুক্তিযুদ্ধের পক্ষের কথাগুলো বোঝানো হয়েছে। সেই আমার দেশের কাগজ আমার দেশের লোক ব্যবহার করলে 6 আনা দিতে হতো। এই কাগজ 1200 মাইল ধরে পাকিস্তানে যেত, তারা ব্যবহার করলে 4 আনা দিতে হতো।
আমার দেশের মুক্তিযুদ্ধ কেন করলাম আমাকে বোঝানো হয়েছে পাকিস্তান থেকে লোকজনগুলো আসে, কাবলিওয়ালারা এসে ওই পাঞ্জাবি ভাষায় কথা বলে আমাদের সমস্ত অফিস আদালত সব তাদের দখলে। আমাদের সন্তানরা কোনো চাকরি পেত না, পিয়ন টিয়নের চাকরি পেত। এই যে বৈষম্য থেকে আরম্ভ করে সেদিন নেংটি পড়া লুঙ্গি পড়া লোকগুলো কিন্তু বঙ্গবন্ধুর ওই নির্দেশে তোমাদের যা কিছু আছে তা নিয়ে তোমাদেরকে শত্রুর মোকাবেলা করতে হবে, তারা কিন্তু বেরিয়ে গেছে একটা স্বপ্ন দেখার জন্য। হয়তো কারো সেখানে সাহস আছে, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, যার সাহস নেই সে কিন্তু যোগান দিয়েছে। বাংলাদেশের আপামার জনগণ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ আসলে এদিকে দেশটা কিন্তু স্বাধীন হয়েছে। বাংলাদেশের আপামার জনগণ যদি রাজাকারদের পক্ষে থাকতো তাহলে কিন্তু দেশ স্বাধীন হতো না। এবং আমরা যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে বিশ্বাস করি, ভালোবাসি, আপনি 72-এর সংবিধানে যান, 72-এর সংবিধানে কিন্তু এই কথা ছিল না। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের যারা লেখাপড়া বাদ দিয়ে, ইউনিভার্সিটি স্কুল কলেজ বাদ দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা পড়তে পারে, তাদের একটা সুযোগ দেওয়া হয়েছিল। সেটা কিন্তু এই 30% কোঠা ছিল না। এখন যে কোঠাটা হয়েছে সেই মুক্তিযুদ্ধদের সন্তানদের জন্য না। বিলিভ করেন আনোয়ার সাহেবকে আমি বলতেছি, আমার মামা একজন শহীদ মুক্তিযোদ্ধা। সাটুরিয়া যে নামটা, এই সাটুরিয়ার নামটা হওয়ার কথা ছিল জিয়ারতনগর, আমার মামার নামে সম্মুখে যুদ্ধ করেছে। আমি কিন্তু জিয়ারতনগর হয় নাই। মুক্তিযোদ্ধারা সাটুরিয়া বলতো না, রাজাকাররা সাটুরিয়া বলতো, মুক্তিযোদ্ধারা জিয়ারতনগর বলতো। সেটা আমার মামা। এবং সাটুরিয়া প্রেস ক্লাব থেকে আমাকে কয়েক বছর আগে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আমার শ্বশুর বীর একজন মুক্তিযোদ্ধা, আমার মেয়েরাও কিন্তু ওই উঠায় যেতে পারে। কিন্তু আপনি তখনই সার্বজনীন হবে যখন মুক্তিযুদ্ধকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে সকলের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে, সবাই এটার বেনিফিট গ্রহণ করবে। যেমন ক্রিকেট খেলা যখন অন্য দেশের বিরুদ্ধে জয় লাভ করে, আমরা সকল দল মত নির্বিশেষে আমরা একাকার হয়ে যায় বাংলাদেশের পতাকা, সবাই আমরা ওই সাকিবের মধ্যে একজন গ্যাম্বেলারের পক্ষে নিয়ে কথা বলি, সাকিব সাকিব করে চিল্লাইতে থাকি দেশের প্রয়োজনে। তো এখন হইতেছে সেই মুক্তিযোদ্ধাটা কি, যেখানে আমি সারা জীবন লেখাপড়া করলাম, কষ্ট, মানে এমন একটা সুবিধা দিলাম যেটা নিয়ে আমরা আপনি স্পেসিফিক কোথায় আসবে, এটা ইমোশনের মধ্যে লাগছে। আজকে যে ইয়াং ছেলেরা দাঁড়াচ্ছে তাদের কাছে সারা বাংলাদেশের 99% লোক তাদের সাথে, কারণ তাদের বাপ মা কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, কোথায় কোঠা, কোথায় ঘোষ, কোথায় অমুক, কোথায় তমুক দিয়ে তারা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তাদের পরিবারে একটা গার্জেনকে যারা কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, তাদের বাপ মা ওই ঢাকা মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে সিট না পায় ওই রাস্তার মধ্যে তারা কাকুতি মিনতি করে মারা যাচ্ছে। আর একটা ইয়াং ছেলে চোখে চোখে দেখছে, একটা ওষুধ কিনে দিতে পারছে না। সেই দেশে আন্দোলন ছাড়া কোনো উপায় আছে? এখন মহামান্য হাইকোর্টের কথা বলি, আপনারা শুনলে অবাক হবেন। আমি সেই যোদ্ধা, আমি বলেছি এই হাইকোর্টের প্রতি আমার কোনো বিশ্বাস নাই। কারণ একটা কোর্ট দুর্নীতি করে আমার একটা মামলা হারিয়ে দিয়েছিল জুন মাসে 5 তারিখে। আমি সেটা ফেসবুক করেছিলাম। জুন মাসের 9 তারিখে বাংলাদেশের সর্বোচ্চ আদালত 6 জন জাজ একসাথে বসে স্পেশাল কোর্ট বসিয়ে বেলা 11:30টার পরে আমি সিন্ডিকেটরা আমার বিরুদ্ধে রুল ইস্যুইং দিই, যেটা আইনের মধ্যে নাই। আমাকে আগে নোটিফাই করতে হবে আমি কি বলতে চাই, তারপরে আমাকে শাস্তি দিয়ে বলতে পারে যে হ্যাঁ আপনার উত্তর দেন, আপনার বিচার অমুক দিন হবে। কিন্তু কোনো বিচার টিচার নাই, আগে কাউকে এরকম বিচার দেওয়া হয় না। আমাকে 29 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে আমার ওকালতি পেশা বন্ধ করে দিয়েছে। কেন? আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, আমি অভিযোগকারী, আমাকে শোনা উচিত ছিল। আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার, এখন বলতে লজ্জা পাই। বিএনপির আমলে ওই ফয়েজ সাহেবের বিরুদ্ধে করাপশনের কথা উঠেছিল, ওই রুকুনুদ্দিন মাহমুদ সাহেব বলেছিল দিনে জজ রাতে উকিল, তার চাকরি কিন্তু বিএনপির আমলে চলে গেছে। আর আওয়ামী লীগের আমলে আমি একটি বিচারপতি নিয়ে করাপশন এলিগেশন বলেছি, আমার কাছে তথ্যপাত্র আছে বলেছি, আমাকে না শুনে 29 আগস্ট 2.5 মাসের জন্য প্রাইমারি স্টেজে ওকালতি বন্ধ। এখন পর্যন্ত অর্ডার পাস করা হয় না, পরে হয়তো আমাকে জেল দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি ইয়াং ফ্রেন্ডদেরকে বলি, আদালতের নির্দেশে হয় না, আন্দোলন কোনদিন আদালতের গাইডলাইনে হয় না। আর আদিম, মধ্য এবং বর্তমান পর্যন্ত আদালত সবসময় রাষ্ট্রের কাজেই ব্যবহার হয়। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো, যেখানে বাংলাদেশের মানুষের অনুভূতি, যেখানে বাংলাদেশের মানুষের অতি বেঁচে খাওয়ার কথা শিক্ষিত হচ্ছে প্রতিদিন, সেই শিক্ষিত যারা দেশটাকে ভালোবাসে, দেশের জন্য কিছু করতে চায়, সেখানে একবার কোঠা উঠে গেছে আন্দোলন করার ফলে। সেইটাকে আবার পুনঃস্থাপন করলো। সেই আদালতের প্রতি শ্রদ্ধা আপনি কিভাবে একজন আইনজীবী হিসাবে সাধারণ মানুষের কাছে কিভাবে উপস্থাপন করবো? আরেকটা কথা হলো যে আমরা দেখেছি রাজাকার আলবদল ওদের বিরুদ্ধে যাবজ্জীবন দিয়েছিল। এই আপনারাই শাহবাগ সেদিনকে মাতিয়ে তুলেছিলেন, আমি তখন লন্ডনে ছিলাম। সে আন্দোলনের ফলেই কিন্তু সেই
রায় সেটা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। তা আন্দোলন একটা দেশের জন্য, বাংলাদেশের পরিচয় একটা আন্দোলন, বাংলাদেশ আন্দোলন ছাড়া হয়নি। ওই দেশের ওই পাকিস্তানে আমাদের সুপ্রিম কোর্ট ছিল, তারা যদি কিন্তু আন্দোলনের পিছনে ষড়যন্ত্র কিভাবে দেখছেন? এর পিছনে যে ষড়যন্ত্রের কথা বলছেন, ষড়যন্ত্র তো সবসময় দেখে, যেখানে মানুষের এই নাই, একটা কাঁচামরিচ 200 টাকা কেজি, পেঁয়াজ 300 টাকা কেজি। এখানে পররাষ্ট্রমন্ত্রী ওপেনলি বলে যে চীনে যাইতে গেলে ভারতের পরামর্শ লাগবে। এটা কি ইন্ডিপেন্ডেন্ট? এটা কি ভারতের? আমি পশ্চিমবঙ্গ, আমি কি আসাম, আমি কি ত্রিপুরা? আমি আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ, আমি বঙ্গবন্ধুর কাছে দায়বদ্ধ। একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা পররাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে একটা দেশের প্রাইম মিনিস্টার, আমার দেশের প্রাইম মিনিস্টার, যে যাবে হচ্ছে চীনে, সে ভারতে, তাদের কাছে কোনো অবজেকশন নাই। আমার দেশের উপর দিয়ে একটা ট্রেন লাইন যাচ্ছে, আমি আবার আগে জানবো আমি এটার মধ্যে ইয়েস এবং নো বলবো কিনা। মাননীয় প্রাইম মিনিস্টার দুপুর বেলায় মধ্যাহ্ন বসে গেছেন, তারপরে দিয়ে দিলেন। তাহলে এটা ষড়যন্ত্র, এটা বাস্তবতা। কারণ দেশকে ভালোবাসতে হলে আপনাকে 100তে 100 পেতে হবে। আপনি যদি দলের প্রতি সিম্পেথি, মানুষের প্রতি সিম্পেথি, ভালোবাসার প্রতি সিম্পেথি, আঞ্চলিকতার প্রতি সিম্পেথি 99 পেয়ে যান, তাহলে আপনি ফেল করবেন। ধন্যবাদ আপনাকে।